আজ ৩ বছর পর আবারও শুদ্ধকে দেখেছে মুনিয়া। বেশ খানিকটা দূর দিয়ে পাশ কাটিয়ে গেলেও তাকে চিনতে অসুবিধা হয়নি ওর। সেদিন এই মানুষটাই ওর সম্মান বাঁচাতে গিয়েছিল, আর তার প্রতিদান হিসেবে আজ অবধি ওর ভাইয়ের তীব্র ঘৃণা বয়ে বেড়াচ্ছে। ভাবতেও ওর নিজের প্রতি ঘৃণাটা বেড়ে যায়। যদি সে সময়টায় নিজেকে আশেপাশটাকে বুঝতে শিখত, তবে হয়তো সবটা অন্যরকমই হতো। তবুও নিজের দোষে শাস্তিটা শুধু নিজে পেল, তা মেনে নিত মুনিয়া। কিন্তু সে ঘটনার দায় আজ এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছে ভেবে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে ওর। ভাবে যদি নিজের ভাগ্যকে মাথা পেতে নিত, শুদ্ধর কাছে সাহায্য না চাইতো, অন্তত শুদ্ধ আর ওর পরিবার তো জড়াতো না ওর সাথে, কষ্ট পেতে হতো না কাউকে এভাবে। মেহজাবিন মুনিয়া বাবা মারা যাওয়ার পর মা ভাই ওর সব। আয়ান কোনোদিন কোনো কিছুতেই কমতি হতে দেয়নি ওর। ইচ্ছে ছিল বিদেশে পড়াশোনা করবে। সবটুকু দিয়ে আয়ান ওর ইচ্ছেগুলোকে পরিণত দিয়েছে সব সময়। শুদ্ধর সাথে আয়ানের পরিচয় হওয়ার আগেই বিদেশে চলে যায় মুনিয়া। তাই আয়ানের যে একটা বোন আছে নাম মুন, সে বিদেশে থাকে। এতটুকু ছাড়া কিছুই জানতো না ওর বিষয়ে শুদ্ধ। প্যান্ডেমিকের জন্য বেশ অনেকটা সময় পড়াশোনার এক প্রকার নেই বলেই চলে মুনিয়ার। ভাবল দেশে ফিরে ওখান থেকে অনলাইন ক্লাস করে নেবে। মা ভাইকেও সময় দেওয়া প্রয়োজন, তাই হুট করে দেশে ফিরে আসে ও। মুনিয়াকে দেখে আয়ান কতটা খুশি হয়েছিল তা আয়ান ছাড়া হয়তো অন্য কেউ বর্ণনা করতে পারবে না। ভালোই কাটছিল ওর মা ভাইয়ের সাথে দেশের দিনগুলো। অভ্যাস স্বভাব, বড়ই বেহায়া এরা। এদের যতই তারাও যাবে না, যদি না তুমি চেষ্টা করতেই থাকো। পাশ্চাত্য দেশের আচার ব্যবহার দেশে ফিরেও ধরে রেখেছিল মুনিয়া। বদলানো হয়ে ওঠেনি। ক্লাবে যেত ও, সন্ধ্যার আগে ফিরত বলে কিছু বলতো না আয়ান। কিন্তু এক সময় কিছু ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে বারে যেতে শুরু করে মুনিয়া। অল্প সময়ে প্রচুর বন্ধু বান্ধব জুটে যায় ওর। এমনি কিছু বন্ধু বান্ধবীর সাথে এক রাতে লুকিয়ে বাড়ি চলে যায় ও। সবার মতো সবার সাথে ড্রিঙ্ক করেছিল, আড্ডা দিচ্ছিল। বাড়িটা কখন ফাঁকা হয়ে এসেছে খেয়ালই করেনি। এক সময় এক ছেলে বন্ধু এসে গায়ে হাত দেয় ওর। সরিয়ে দিলে আরো দুজন কাছে চলে আসে। সবটুকু জ্ঞান কাজে লাগিয়ে মুনিয়া বুঝতে পারলো ওরা বড়সড় ক্ষতি করে দেবে ওর। বান্ধবীরূপে মেয়ে দুটো হাসছে, যেন মজা নিতে এসেছে। সুতাভাবে দূরে থাকতে বলেছিল ওদের, কানে তুলেনি। মুনিয়া নিজেও অনেকটাই ড্রাগ ছিল, গায়ের জোর কতটাই বা খাটাবে। মোবাইলটা বের করতে একজন তা কেড়ে নিয়ে নেয়। উপরন্ত না দেখে কোনো মতে ধাক্কিয়ে বেরিয়ে আসলো ওখান থেকে। রাস্তায় এসে বুঝলো রাতটা অনেক। এই ফাঁকা রাস্তায় কেউ সাহায্য করতে আসবে না ওকে। কাঁদতে কাঁদতে ছুটতে লাগলো ওভাবে। শেহনাজ মঞ্জিল থেকে ফিরছিল শুদ্ধ। বরাবরের মতো ওর শ্যামা পাখিকে লুকিয়ে দেখতে গিয়েছিল ও। রাস্তায় একটা মেয়ের পিছনে 4জন ছেলেকে দৌড়াতে দেখে বুঝতে অসুবিধা হয়নি ওর কি ঘটেছে। দ্রুত ড্রাইভ করে মুনিয়ার সামনে গাড়ি থামায় ও। ছেলেগুলো দাঁড়িয়ে গেল। মুনিয়া ছুটে এসে শুদ্ধকে বলল, ভাইয়া প্লিজ হেল্প মি। ওরা এইটুকু বলে কান্না করে দিল মুনিয়া। শুদ্ধ গাড়ির কাছ নামিয়ে এক পলক ওর দিকে তাকালো। হাঁটু অব্দি ওয়েস্টার্ন ড্রেস পরনে ওর। চুলগুলো ছোট ছোট, ছাড়া নিচের দিকে কিছুটা কালার করা। দেখে বোঝা যাচ্ছে বিদেশি সংস্কৃতির কুলে বড় হয়েছে। বয়সটা খুব একটা বেশি না, ভয় পেয়ে রয়েছে খুব। মুনিয়া আবারও বলল, আমাকে বাঁচান, এই ফ্রেঞ্চ নামক ফ্রন্টগুলো ধাক্কা দিয়েছে আমাকে। দে আর ট্রাইং টু ফোর্স মি, প্লিজ হেল্প মি। শুদ্ধ শান্তভাবে বলল, ওকে রিল্যাক্স, তুমি গাড়িতে বসো। কিছুটা ইতস্ত করছিল মুনিয়া। বিশ্বাসের উপর থেকে বিশ্বাস উঠে গেছে ওর। শুদ্ধ ব্যাপারটা বুঝে বলল, ইউ ক্যান ট্রাস্ট মি। ভাইয়া ডেকেছ, ক্ষতি হতে দেব না তোমার বোন। কি নাম তোমার বোন? মেহনাজ মুনিয়া। ওকে মুনিয়া, উঠো গাড়িতে। মুনিয়া গাড়িতে উঠতে যাবে, এক ছেলে এসে তখনই ওর হাত খপ করে ধরে
ফেলে টানতে থাকে ওকে। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে ছেলেটার নাক বরাবর ঘুষি মেরে দেয় শুদ্ধ। পড়ে যায় ছেলেটা। হাত ছাড়া পেয়ে জড়সড়ো হয়ে দাঁড়ালো মুনিয়া। আবার ছেলেগুলোর দিকে তাকালো শুদ্ধ। ওরা মোটামুটি মাতালের মতো ঢুলছে। একজন বলল, উফ, বাংলা সিনেমা ছাড়া আজকাল কাজ হাসিলই হয় না একদম। আসছে হিরোগিরি দেখাতে। ধুরো, কথাটা বলেই সবগুলো বিশ্রীভাবে হাসলো। শুদ্ধ শান্তভাবে বলল, দেখো ভাই, ঝামেলা চাচ্ছি না আমি, নিজেদের পথ দেখো। কথাটা বলে মুনিয়াকে গাড়িতে ওঠার জন্য ইশারা করলো। নিজেও চলে আসছিল। একজন পথ আগলে দিয়ে বলল, আরে ভাই, তুমি তো নিচে নিয়ে যাইয়া এনজয় করবা, তাই না? তো আমাদেরও একটু। শুদ্ধর মাথায় রক্ত চড়ে গেল। ছেলেটার কলার ছাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইস্ট বাস্টার্ড, নোংরা চিন্তা ভাবনা ছাড়া আর কিছু মাথায় আসে না তোদের, তাই না? বোন ডেকেছি ওকে। পিছন থেকে একটা ছেলে লোহার পাইপ নাড়াতে নাড়াতে বলল, তাহলে বোনকে বোন জামাইদের হাতে তুলে দিয়ে কেটে পড়ো। যে ছেলেটার কলার ধরেছিল শুদ্ধ ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিল ওকে। নিজের মোবাইলটা বের করে মুনিয়ার দিকে ছুঁড়ে মারল। ওই ছেলেটার দিকে এগোতে এগোতে বলল, বাসা পুলিশ স্টেশনে, যেখানে খুশি ফোন করে দাও। এটাকে আমি দেখছি। ওদের ছাড়লে ওরা ভবিষ্যতে আরও মেয়ের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। শার্টের হাতা গুটিয়ে এগিয়ে গেল শুদ্ধ। আগে লোহার পাইপটা নিয়ে মার লাগালো ছেলেটাকে। মুখ থুবড়ে মাটিতে পড়ল ও। শুদ্ধ একা তিনজনকে বেধড়ক পেটাচ্ছে। মারপিট আর রক্ত দেখে ঘাবড়ে যায় মুনিয়া। রক্তে ফুবিয়া আছে ওর। ভয় পাচ্ছে প্রচণ্ড। ফোন হাতে নিয়ে আয়ানকে ফোন লাগানোর আগে একটা ছেলে এসে ইট দিয়ে পিছন থেকে শুদ্ধর মাথায় বাড়ি লাগিয়ে দেয়। আতকে উঠে মুনিয়া। ফোনটাও ওর হাত থেকে কেড়ে নেয় একজন। গা ছেড়ে দিয়ে মাটিতে শুয়ে পড়ল শুদ্ধ। শুদ্ধ হাতে ভর করে ওঠার চেষ্টা করলো। একটা ছেলে দ্বিতীয়বারের মতো ওর গায়ে লোহার পাইপ দিয়ে বাড়ি মারতেই চারপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো ওর। আফসা আফসা শুধু এইটুকুই দেখলো, মুনিয়াকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওরা। নিজের সবটা দিয়ে ওঠার চেষ্টা করলো শুদ্ধ, পারেনি, জ্ঞান হারায় ওখানে। মুনিয়াকে শুদ্ধের গাড়ি করে ছেলেগুলো নিয়ে যেতে থাকে। গাড়িতে ধরে রেখেছিল ওকে। জোরাজুরি করে লাভ হয়নি। পাশে ছেলেটার পকেটে ফোন দেখেছিল মুনিয়া। ভাবলো যেভাবে হোক ওটা হাতাতে হবে। চোখ বন্ধ করে অজ্ঞান হওয়ার ভান করলো ও। ওকে যে ধরেছিল সে ছেলেটা গা এলিয়ে আরাম করে বসলো সিটে। বলল, যাক, বিদেশিনীর ছটফটানি থেমেছে। ওই নাহিদ, আর কত দূর? এই তো 15 মিনিট। ছেলেটা আরো আরাম করে বসলো। মুনিয়ার চোখ আধা খোলা করে বুঝলো ছেলেটার চোখ বুঝে আছে। প্যান্টের পকেট থেকে অতি সন্তর্পণে আস্তে ধীরে ফোনটা নিয়ে নিল মুনিয়া। কল করলে কথা বলতে পারবে না, জানতে পেরে যাবে ওরা। তাই আগে দুবার কল করে মেসেজ করলো ও আয়ানের ফোনে, ভাইয়া বাঁচা আমাকে, আমার বড় ক্ষতি হয়ে যাবে ভাইও, ওরা সর্বনাশ করে দেবে আমায়। ওদের একজনের ফোন থেকে মেসেজ করলাম তোকে, প্লিজ তাড়াতাড়ি ফোনটার লোকেশন ট্রেস করে চলে আয় প্লিজ। এত রাতে শুদ্ধর নাম্বার থেকে আসা এমন মেসেজের আগামাথায় কিছু বুঝলো না আয়ান, তাই কল লাগালো। কল বাজতেই পাশে ছেলেটা লাফিয়ে উঠে বসলো। শুদ্ধের ফোনটা মুনিয়ার থেকে কেড়ে নিয়ে পকেটে পুড়েছিল ও। মুনিয়া তাড়াতাড়ি রিসিভ করে বলল, ভাইও, হেল্প মি, চলে আয় প্লিজ। ওরা আমাকে শেষ করার আগে ফোনটা নিয়ে কল কেটে দেয় ছেলেটা। কষিয়ে চর মারে মুনিয়ারকে। চিৎকার করে কাঁদতে থাকে মুনিয়া। ফোনের ওপাশ থেকে মুনিয়ার গলা শুনে স্তব্ধ হয়ে গেল আয়ান। রাগে চোখ দিয়ে পানি পড়তে লাগলো ওর। শুদ্ধর সাথে ওর বন্ডিংটা তখনও একপক্ষিক, এখনকার মতোই। শুদ্ধ বরাবরই বেস্ট ফ্রেন্ড ভেবে ইনসিয়াকে নিয়ে কথা বলে এসেছে ওর কাছে। শুধু ওরই কাছে কাজিন হওয়ার যা অন্য কারো কাছে বলাটা সমাচীন মনে হয়নি ওর। প্রথমে ভাবতে হয়তো ওর অনুভূতিগুলো ভুল, কিন্তু কি করবে ও। দুর্বল হতে শুরু করেছিল ইনসিয়ার প্রতি, যা অন্য কোনো কাজিনের প্রতি কোনো দিনই তৈরি হয়নি ওর। নিজেকে দূরে সরিয়ে রেখেও দেখেছে ইনসিয়ার থেকে, লাভ হয়নি, উল্টো ইনসিয়া নামক রোদ্দুরে দগ্ধ হয়েছে। দূরত্ব কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে ওকে।
তবে কি শুদ্ধর এত সব কথা মিথ্যে ছিল? ইনসিয়াকে ভালোবাসলে কেন মুনিয়ার সম্মান নিয়ে খেলল ও? আজ মুনিয়ার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে অপারসী লোকটা ওর সাথে খারাপ কিছু করতে চলেছে। নাম্বারটা শুদ্ধের। তবে তো এটাই দাঁড়ায় মুনিয়া শুদ্ধের কাছে আছে আর শুদ্ধ ওর বিপদের জন্য দায়ী। এত রাতে মুনিয়া কিভাবে শুদ্ধের কাছে যাবে বা অন্য কিছু ঘাটতে পারে এটা ভাবার সুযোগই দেয়নি ও ওর মস্তিষ্ককে। পাগলের মতো বেরিয়ে খুঁজতে শুরু করে বোনকে। শুদ্ধের বাসায় ফোন করে জানতে পারলো বাসায় নেই ও। মুনিয়াকে যেখানে পাই শুদ্ধের গাড়িও সেখানে ছিল। আর ওর ফোন থেকে তো মেসেজ করছিল মুনিয়া। ব্যাস, দ্বিতীয়বার ভাবেনি আর। সবটা যেন শুদ্ধকে দোষী সাব্যস্ত করে আয়ান। সে রাতে ছেলেগুলোর হাতে নিজের সর্বস্ব বিশেষণ দিতে হয় মুনিয়াকে। আটকাতে পারেনি কাউকে। একটা বাংলাতে নিয়ে গিয়ে পশুর মতো ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল ওরা চারজন মিলে। মুনিয়া চেঁচিয়েছে ওর সর্বোচ্চটা দিয়ে। লাভ হয়নি। একসময় অজ্ঞান হয়ে যায় ও। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে বেড়ে আবিষ্কার করে ও। পাশে পেয়েছিল ওর ভাইকে। তার চেহারা দেখে বুঝেছিল ও জানে মুনিয়া নিজের সতীত্ব হারিয়েছে। কিছু বলার মুখ ছিল না ওর, তবুও বলতে যেতে বুঝলো সম্মানের সাথে গলার আওয়াজটাও হারিয়েছে ও। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে মুনিয়ার। আয়ান নিজেও হু হু করে কেঁদে দিয়ে বলল, কাঁদিস না মন, কিচ্ছু হবে না তোর। তোর ভাইও আছে তোর পাশে। মুনিয়া আরও কাঁদতে লাগলো। আয়ান আবার হয়ে উঠল। ডাক্তার এগিয়ে এসে বলল, মিস্টার চৌধুরী, ইউ নিড টু বি স্ট্রং। শুধুমাত্র আপনার স্পেশাল অনুরোধে আপনার বোনের কেস পুলিশ বা মিডিয়াতে জানাজানি হয়নি। আমরা নিজেদের সর্বোচ্চটা দিচ্ছি। মাত্রাতিরিক্ত শোকে আপনার বোন ওর বাকশক্তি হারিয়েছে। শরীরের উপরও পুরোপুরি নিয়ন্ত্রণ নেই ওর। ও শুনবে, সবটাই বুঝবে, সবটাই, তবে হয়তো বলতে বা আপনাকে বোঝাতে পারবে না। সো ইউ মাস্ট হ্যান্ড টু বি স্ট্রং। ডাক্তারের কথায় নুয়ে গেল মুনিয়া। জীবনটাকে খেয়াল খুশি মতো চালানোর ইচ্ছেটা ওকে এমন জীবন প্রতিদান দেবে কল্পনা তো ছিল না ওর। ওকে চুপ করতে দেখে আয়নের হাত মুঠো হয়ে আসলো। চোখ দিয়ে যেন রক্ত ঝরবে এখনই। শক্ত গলায় বলল, তোর এই অবস্থার জন্য শুদ্ধ দায়ী, তাই না? মুনিয়া ভাইয়ের দিকে তাকালো। আয়ান নিজের মোবাইলটা বের করে শুদ্ধর ছবি সামনে ধরে বলল, মুন, এই ছেলেটা ছিল। ও করেছে তোর এত বড় সর্বনাশ। বল না ও ছিল সে রাতে তোর সাথে। আবারও হাঁসফাঁস করতে শুরু করলো মুনিয়া। যে মানুষটা ওকে বাঁচাতে এসে নিজেই আঘাত পেয়েছিল, বেঁচে আছে কি না তা জানে না মুনিয়া। সেই মানুষটাকে ওর ভাই দোষী ভাবছে। মাথা তুলে শরীর নাড়িয়ে অস্থির হয়ে উঠল মুনিয়ার জবাব নিজের মতো করে বুঝে। সেদিন শুদ্ধকে দোষী ভেবে নিয়েছিল আয়ান। পুলিশ কেস না করে নিজের মতো করে এককভাবে আঘাত করতে শুরু করলো ও শুদ্ধকে। আর সে সব কিছুর জন্য দায়ী একমাত্র মুনিয়া। বিনা দোষে সাজা পাচ্ছে শুদ্ধ। একটা কাচের দেয়ালের আড়াল মানুষের মনকে শান্তি শাস্তি দুটোই দিতে পারে। কথাটা দেখে নিলাম আজ। জানালার ওপাশে যতক্ষণ দাঁড়িয়েছিলাম মেয়েটা শত জবাই হওয়া কোনো প্রাণীর মতো ছটফট করছিল। পাশে কেউ ছিল না বলে চলে যেতে পারেনি। কেবিনে ঢুকতেই দরজা থেকে আওয়াজহীন হতে লাগলো ওর। আস্তে আস্তে থেমে গেল মেয়েটা। অচেনা হওয়া সত্ত্বেও কেউ আমাকে দেখে এভাবে রিয়েক্ট কেন করবে বুঝলাম না। তবুও তাকে চুপ করতে দেখে ভেতরটাই শান্তি লাগছিল। এগিয়ে এসে হাতে হাত রেখে বললাম, রিল্যাক্স, আমি আছি। মুনি অবাক হলো। সে রাতে এভাবেই শুদ্ধ ওকে বলেছিল ও আছে। এ মেয়েটাকেও চেনে না, তবে বাইরে দিয়ে যাওয়ার সময় শুদ্ধর হাত ধরতে দেখেছে ওকে। তবে কি ওই ইনসিয়া? খুশিতে চকচক করে উঠল ওর চোখ। যদি তাই হয় তবে ওকে সবটা বলবে ও। ওর ভাই কি বাজেভাবে কষ্ট দিচ্ছে শুদ্ধকে, কিন্তু কিভাবে বলবে? মেয়েটার এক্সপ্রেশন বুঝে উঠতে পারছি না। একবার খুশি হচ্ছে, আবার অস্থিরতা দেখাচ্ছে। ওদিকে শুদ্ধ এতক্ষণে হয়তো খুঁজতে শুরু করে দিয়েছে আমাকে। না, যেতে হবে আমাকে। ডাক লাগালাম, সিস্টার কেউ আছেন?
মুনিয়া কেবিন থেকে ডাক শুনে ছুটে আসলো নার্স। অবাক হয়ে বলল, আপনি কে? ওয়েল, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, জানালা দিয়ে দেখলাম উনি কেমন কেমন করছেন। একা ছিলেন তাই ভেতরে। ম্যাম, আপনি চেনেন ওনাকে? জি না, নিতান্তই উনি অমন করছিলেন বলে। ম্যাম, আজ অবধি অনেকবারই উনি এমন অস্থির হয়ে উঠেছেন। প্রতিবারই ঘুমের ওষুধ ইঞ্জেকশন করে থামাতে হয় উনাকে। আপনাকে দেখে কি করে? মেয়েটার দিকে তাকালাম। অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। মনে হলো হাসছে। আমাকে দেখেও এতটা শান্ত কেন হয়ে গেল? প্রশ্নটা আমারও। কিন্তু এবার যেতে হবে। শুধু কি করেছে তা ভাবতে এখনই ভয় করছে আমার। হাত সরিয়ে নিয়ে একটু হেসে বললাম, টেক কেয়ার, আসছি আমি। মেয়েটা আবারও উত্তেজিত হয়ে উঠল। নার্স বলল, ম্যাম, উনি চান না আপনি চলে যান। এমনটা উনি ওনার নিজের ভাইয়ের সাথেও করেন না। আরেক দফায় অবাক হলাম। বললাম, ওকে 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 ফাইন, যাব না, শান্ত হন আপনি। মেয়েটা আবার চুপ। নার্স পাশের টেবিল থেকে ইঞ্জেকশন নিয়ে আসলো। ওটা দেখে রিয়েক্ট শুরু ওর। বললাম, যাব না আমি, আপনার রেস্ট দরকার, ইঞ্জেকশনটা পুশ করতে দিন, এখানেই আছি আমি। ও থামলো। নার্স ইঞ্জেকশন দিতে ঘুমিয়েও গেল। নার্স বলল, ম্যাম, আই থিঙ্ক উনি আপনাকে চেনে, নইলে বিশ্বাস করুন উনি এভাবে ইঞ্জেকশন নেন না। কয়েকজন মিলে ধরে জোর করে পুশ করতে হয়। আপনি শিওর আপনি ওনাকে চেনেন না? না। কি নাম ওনার? মেহজাবিন মুনিয়া। আর ভাইয়ের নাম? সিস্টার, আবারও নং ক্রিমিনের পেশেন্টের ওষুধ দেননি কেন? নার্স কথা শেষ না করে দৌড়ে বেরিয়ে গেল। এ নামের কাউকে চিনি না আমি। তবু আমার জন্য যদি কেউ এতটুকু স্বস্তি পেয়ে থাকে, আলহামদুলিল্লাহ। মৃদু হেসে বেরিয়ে এলাম কেবিন থেকে।